করছেন প্রাইভেট ইউনিভার্সিটির আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করেছেন একটি প্রোগ্রাম আয়োজন করা। আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে এখন বক্তব্য দিয়ে থাকি, তো একটি প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট, সবার সাথে কমিউনিকেশন করা, সব পক্ষকে একসাথ করা, এটা অনেক টাফ বিষয়। যারা আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছেন আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ এবং আগামীর ভবিষ্যৎ পথ চলা অভিনন্দন জানাচ্ছি। এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আজকে একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এই পোস্ট রেভলিউশনে আপনারা আগামীর যে রাজনৈতিক পথচলা, আমাদের একসাথে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে সামনে একটি নতুন চিন্তা ভাবনা এবং বাংলাদেশের গড়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি, সেই জায়গা আপনাদেরকে অভিনন্দন। আজকে এখানে আমাদের শ্রদ্ধেয় টিচার তানজিম স্যার, মুশতাক খান এবং আমার যারা কমরেড রয়েছেন এবং আমরা যারা সকলেই রয়েছি, তাদের প্রতি অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমি যদি এই বর্তমান যে গণ অভ্যুত্থান বলি অথবা বিপ্লব বলি, এটার যদি তিনটি ভাগে বিভক্ত করি, প্রথমত হলো এই 5 তারিখের আগ পর্যন্ত বা আজকে থেকে এর পূর্ববর্তী সময়টা পর্যন্ত, সেটাতে 2013 সাল থেকে আমরা একটি ছোট্ট গ্রুপ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু আমরা না, বাংলাদেশে ছোট ছোট করে বিক্ষিপ্ত গ্রুপ ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, যখন 111 সরকার আসলো তখন সবাই একটু একটু করে আঁচ করতে পারছিল যে বাংলাদেশ ভয়াবহ একটি সংকটের জায়গায় যাচ্ছে। বিভিন্ন গ্রুপ, সোসাইটি, লেখক, কবি, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যারা রয়েছেন, সকলে নিজেদের জায়গা থেকে প্রচেষ্টাটা শুরু করলো যে কিভাবে বাংলাদেশকে, যে ভবিষ্যৎ যে আমাদের সামনে সংকটটা আসতেছে, কিভাবে তা থেকে রক্ষা করা যায়। আমাদের যে লাস্ট যে 7 জানুয়ারির যে ইলেকশন, ওই সময় আমরা সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কিছু বিক্ষুব্ধ তরুণ ছিল, আমাদের শ্রদ্ধেয় টিচাররা ছিলেন, তারা কিন্তু হাল ছাড়েন নাই। তারা আশায় ছিলেন যে না, আমাদের সামনে যে জঞ্জালটা রয়েছে এটাকে আমরা সরাতে পারবো। পরিশেষে ছাত্ররা নেমে এসেছিল এবং ওই রাতে যখন রাজাকার স্লোগানের মধ্য দিয়ে আমাদের বোনরা নেমে এসেছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম যখন ছাত্ররা ডিবি অফিসে এবং বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছিল, আমাদের সম্মানিত শিক্ষকরা নেমে এসেছিলেন। এরপরে দেখতে পাচ্ছিলাম আন্দোলনটা একটু স্থিমিত হয়ে গিয়েছিল। আন্দোলনের স্পার্কেশন যেটা হয়েছিল সেটা হলো আপনাদের মাধ্যমে হয়েছিল। সো বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই ইতিহাসে প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না, যে যতই চেষ্টা করুক না কেন। এটা ইতিহাসের অক্ষরে অক্ষরে লেখা থাকবে। আগামীতে যে রাজনৈতিক দল আসুক, যে পক্ষ গোষ্ঠী ক্ষমতায় আসুক না কেন, অথবা কোনো ন্যারেটিভ, কোনো ব্যক্তি অথবা কোনো পক্ষ গোষ্ঠী যদি ভুলভাবে উপস্থাপন করে, কিন্তু বাংলাদেশের প্রতিটি মগজে, মননে, এই যে এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে, এগুলোর রাজপথের প্রত্যেকটি বালুকণা এখনো সাক্ষী দেয় যে এখানে আপনাদের রক্ত রঞ্জিত ছিল। তো বাংলাদেশের এই জায়গা থেকে আমি বাড্ডা অঞ্চলের লড়াইতে ছিলাম। আমি ইস্ট ওয়েস্টের যে 20,000 স্টুডেন্ট এখান থেকে মার্চ করে সেই শাহবাগ পর্যন্ত গিয়েছিল, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিভাবে যাবেন, বললো যে সবাই হেঁটে হেঁটে যাব। অনেক দূর পর্যন্ত ছিল। এখানে যখন হেলিকপ্টারে করে অ্যাটাক হয়েছিল, এই যে ডিআইটি প্রজেক্টের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি অভূতপূর্ব লড়াই করেছিল। যখন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ভিতরের মধ্যে অ্যাটাক করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, তখন দেখলাম সেখান থেকে এআইবি এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলা, তারা হলো দলে দলে ঝাঁকে এমনভাবে আসতেছিল যে পরবর্তীতে আমরা দেখিয়েছিলাম হেলিকপ্টারে তারা পালাতে বাধ্য হয়েছিল। তো শেখ হাসিনা তো অনেক পরে পালাতে বাধ্য হয়েছিল, তবে পালানোর যে ইতিহাস, এটা প্রাইভেট ইউনিভার্সিটির, এই যে এখানে ব্র্যাক ইউনিভার্সিটি, সকল প্রাইভেট ইউনিভার্সিটি এখানে একত্রিত হয়ে পালানোর প্রথম সূচনাটা প্রাইভেট ইউনিভার্সিটি করেছিল। সেই ইতিহাস থেকে এই কথাগুলো কেউ মুছতে পারবে না। কিন্তু বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশে এই পর্যন্ত 165টা মুভমেন্ট হয়েছে, কিন্তু এই 165টা মুভমেন্টকে আমাদের অত্যন্ত দক্ষতা এবং সাহসিকতার সাথে এগুলোকে পরিচালনা করতে হয়েছে এবং সবাইকে নিউট্রাল করে একটা জায়গায় বর্তমান বাংলাদেশকে আমাদের নিয়ে আসতে হয়েছে। আমাদের সরকার গঠনের যখন আমরা গঠন করতে প্রচেষ্টা চালিয়েছিলাম, সেই সময়ে সেখানেও আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম। বিভিন্ন পক্ষ গোষ্ঠী, বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করে সেটা সক্ষম হয়েছি। বর্তমানে ডক্টর ইউনূস স্যার আছেন, উনি কয়েকটি প্রজেক্ট নিয়েছেন। যে দাবিগুলো আমরা তুলেছিলাম এর মধ্যে অন্যতম একটি হলো সংস্কার প্রক্রিয়া। সংস্কার প্রক্রিয়াগুলোর মধ্যে
পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেটা রয়েছে সেগুলো অনেকাংশে বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু ইউনূস স্যার ওই দিন একটি কথা বলেছিলেন, ইন্টারন্যাশনাল যারা কমিউনিটি রয়েছে তারা সাপোর্ট দিয়েছে, এবং এখন আমাদের সময় যে সংস্কার প্রক্রিয়াগুলো আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে শেষ করতে পারি। যদি এটা শেষ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ কপালে অনেক দুর্গতি আছে। দ্বিতীয় একটি বিষয় আমাদের সামনে রয়েছে যে আমাদেরকে যারা খুন করেছে, আমাদের যারা রক্ত রঞ্জিত করেছে, আমাদের ভাইকে যারা শহীদ করেছে, এই যে প্রাইভেট ইউনিভার্সিটির এখানে নাম লেখা রয়েছে হিরোজগুলা যারা, তারা কিন্তু আজকে কবরে চলে গিয়েছে। আমরা কিন্তু আজকে স্বাধীনতা ভোগ করছি। তাদেরকে যারা শহীদ করলো, আহত করলো, যারা শেখ হাসিনা এবং খুনি, তাদের বিচার প্রক্রিয়া যদি না আনতে পারি, একসাথে যারা আমরা লড়াই করেছিলাম তাদের প্রাণের প্রতি আমাদের অবিচার করা হবে। আপনারা চান আপনাদের ভাইদের প্রতি কোনো অবিচার করতে? তারা রাজপথে আহত হয়ে শহীদ হয়ে তাদের জীবনটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, যা আমি মরে গেলাম তোকে স্বাধীন করে দিয়ে গেলাম, আমার প্রাণের বিনিময় হলো এই বাংলাদেশকে রক্ষা করার তোর দায়িত্ব তোকে দিয়ে গেলাম। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, আমাদের বিচারালয়ের যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সংস্কার করতে হবে। সংস্কারের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা যারা খুনি দোষর রয়েছে তাদের বিচার প্রক্রিয়া তাদেরকে দাঁড় করাতে হবে, এবং এই বিচার ছাড়া, ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো অপশন নাই। এবং শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে গত 15 বছরে তাদের যারা কোলাবোরেটর ছিল, তাদের যারা সহযোগী ছিল, এই যে জাতীয় পার্টি, বিভিন্ন বামপন্থীদের মধ্যে অনেকগুলা দল ছিল যারা আওয়ামী লীগের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে কাজ করেছিল। আমরা এখন পর্যন্ত আপনাদের কিছু বলি নাই, আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করছি। আমরা স্পষ্টত করে আমাদের অনেক বামপন্থী বন্ধুরা ছিল যারা আমাদের সাথে ঐক্যবদ্ধ করে লড়াই করেছিল। স্যার একটু আগে বলে গিয়েছিলেন শিক্ষক নেটওয়ার্ক ঐতিহাসিকভাবে রাজপথে ভূমিকা পালন করেছিল। কিন্তু কিছু কিছু বামপন্থী রয়েছেন যারা রাজপথে আমাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। সেই টিএসসির রাজপথ থেকে আমরা এই প্রতিবন্ধকতাগুলো প্রতিনিয়ত দেখে আসতেছি। দ্বিতীয়ত আমি যেটা বলবো, আমাদের এই সংস্কার এবং বিচার প্রক্রিয়া যেমন আমরা কমপ্লিট করতে ঐক্যবদ্ধ হয়েছি, সাথে সাথে আমাদের এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, এটা অস্বীকার করার আমাদের জো নাই। কিন্তু যেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব, সেটা আমরা কেন নির্বাচনের কথা বলছি? কারণ যারা শহীদ হয়েছিল, গত 15 বছর গুম খুন হয়েছিল, তারা একটি ডেমোক্রেটিক বাংলাদেশ চেয়েছিল। আপনারা জানেন 4 তারিখে আমরা সিভিল ওয়ারের ঘোষণা দিয়েছিলাম, আমরা সবাইকে বাংলাদেশের অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলাম। 5 তারিখে যখন শেখ হাসিনা পালাতে বাধ্য হলো, আর্মি এবং যারা রাজপথে জনতার সাথে উপরে গুলি না করে, আমরা আর্মিকে ধন্যবাদ দিতে চাই যে তারা জনগণের উপরে গুলি চালায়নি এবং তারা এখনো ধৈর্য ধারণ করছে। আমরা এই সভরেন্টি ফোর্সকে বলবো, নিজেদের সংস্কার প্রক্রিয়াগুলো জারি রাখুন, জনগণের সাথে যেভাবে 5 তারিখে ছিলেন ভবিষ্যতে এভাবে থাকবেন। তার যদি কোনো ব্যত্যয় ঘটে, বাংলাদেশের মানুষ 4 তারিখে আবার ফিরে যাবে। এবং আমরা সেখানে বলতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যদি বাংলাদেশকে কোনো অশুভ শক্তি এখানে বিরাজ করে থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালানো হয়, তাহলে আমরা সেই 4 তারিখে ফিরে যাব। এর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢোকার জন্য আমাদের সবচেয়ে বড় একটি প্রতিবন্ধকতা রয়েছে বর্তমান বাংলাদেশের সংবিধান। কেন এই সংবিধান প্রতিবন্ধকতা সবচেয়ে বড়? সেটা হলো 71 সালে আমরা যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দাবিতে যুদ্ধে নেমেছিলাম, অধিকাংশ মানুষের সেই আকাঙ্ক্ষাকে খারিজ করে আওয়ামী লীগ নিজস্ব একদলীয় একটি পুঁথিপত্র এই সংবিধান বানিয়েছিল। যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের অধিকাংশ মানুষকে খারিজ করা হয়েছিল, যেই সংবিধানের কারণে গত 53 বছরে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে তারা দেয়নি, যেই সংবিধানের কারণে গত 15 বছরে আমাদের মা বোনদেরকে হলো রাস্তায় বিভিন্ন জায়গায় খুন, গুম, নির্যাতন চালানো হয়েছিল, যেই সংবিধান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পারেনি, সেই সংবিধান আমরা আমাদের বাংলাদেশে দেখতে চাই না। এই সংবিধান প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য আমাদের একটি গণপরিষদ ইলেকশন প্রয়োজন। এই গণপরিষদ ইলেকশনের মধ্যে শ্রমিক, কুলি, মজুর, নারী, সকল শ্রেণীর সবাইকে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশে যতগুলা পক্ষ গোষ্ঠী রয়েছে সবাইকে ঐক্যবদ্ধ করে যদি আমরা একটি সংবিধান বানাতে পারি, যেই সংবিধানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন পথযাত্রা শুরু হবে। সো 3টা ফেজে কথা বললাম। একটি বিপ্লব পূর্ববর্তী সময়,
তার পরবর্তীতে এতগুলো আন্দোলন হলো, সরকার গঠন হলো, তারা 3টি কাজ নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু ভবিষ্যৎ যে লড়াইটা রয়েছে আমাদের সামনে, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হিফাজত হোক, জামায়াত ইসলামী হোক, বামফ্রন্ট হোক, কোনো কিছুই আমরা এগুলা বাইনারি পলিটিক্স বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশের 18 কোটি জনতা দ্বারা দেশে এবং বিদেশে বসবাস করছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমাদের আগামীর বাংলাদেশের যে লড়াইটা রয়েছে সেটা হলো একটি নতুন সংবিধানের লড়াই। এই নতুন সংবিধান লড়াইয়ের মধ্য দিয়ে সাথে সাথে আমরা বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া আছে সেটাকে অস্বীকার করি না। নির্বাচন পার্লামেন্টের ইলেকশনও হতে পারে, সাথে সাথে গণপরিষদ ইলেকশনও হতে পারে। পার্লামেন্ট সভা প্রতিনিয়ত লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে বাংলাদেশের যে বিদ্যমান আইন রয়েছে, ইন্টারন্যাশনালের সাথে অ্যাকর্ডগুলোর সাথে সংযোজন এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের যে নিরাপত্তা রয়েছে এবং প্রতিনিয়ত যে কার্যাবলী রয়েছে সেগুলো সম্পাদন করবে। সাথে সাথে গণপরিষদে যারা থাকবেন তারা জনগণের সাথে কানেকশন বিল্ডিং করে একটি নতুন সংবিধান প্রণয়ন করবেন। ওই সংবিধানটা যখন প্রণয়ন হবে, প্রণয়ন শেষে এই সংবিধানে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তাদের রুলস অফ গেমস নির্ধারিত হবে এবং সেটা অনুযায়ী আগামীর বাংলাদেশ চলবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা না যেতে পারি তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। যদি আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে না পারি, আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ ফরেন ইন্টারভেনশন এবং জিওপলিটিক্যাল এই স্টেজে আমরা দাঁড়িয়ে আছি, বাংলাদেশ রাষ্ট্র নামে কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য আমাদের রাজনৈতিক প্রপোজিশন আমরা দুইটি শব্দে বলে থাকি, একটি হলো দায়, আরেকটি হলো দরদের রাজনীতি। আমাদের এই দরদ যদি মানুষের প্রতি না থাকতো, যারা আজকে শহীদ হয়েছিল তার যদি দরদ মাখা একটি হৃদয় না থাকতো, সে আপনার এই প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, নিজের জান কোরবান করে দিত না। তার মধ্যে একটি দরদ ছিল, সে আপনার জন্য দায় নিয়েছে, আপনার এখন তার প্রতি দরদ এসেছে, আপনার দায় নিতে হবে, বাংলাদেশটা আপনাকে গঠন করতে হবে। আর বাংলাদেশ যদি আপনাকে গঠন করতে হয় তাহলে গণপরিষদ একটি ইলেকশনের মধ্য দিয়ে নতুন সংবিধান করতে হবে। এই নতুন সংবিধানের মধ্য দিয়ে পার্লামেন্টারি অ্যাসেম্বলিকে হাতে ক্ষমতা তুলে দিতে হবে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ চলবে। কিন্তু এখানে আমরা শুধু বাংলাদেশের এই ছোট্ট ল্যান্ডের কথা বলি না, আমরা বলি যে আমাদের আলাউল রয়েছে, আমরা বলি যে আমাদের অতীশ দীপঙ্কর রয়েছে, আমরা বলি যে আমাদের যোগেন মণ্ডল রয়েছে, আমরা বলি যে আমাদের ভাসানী রয়েছে, আমরা বলি যে আমাদের শেরে বাংলা রয়েছে, আমরা বলি যে আমাদের এ কে এম ফজলুল হক রয়েছে, যারা আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছিল আমাদের এই যে কালচারাল যে রেভলিউশনে সাউথ এশিয়াতে ঘটাতে হবে। এবং আমরা যদি আমাদের একটি নেশন স্টেট বিল্ড আপ করতে না